আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটুখানি জানিয়ে দিবা। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ এবং কথা ক্লিয়ার আছে। আমাকে একটু জানাবা যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি যে সবাই আমার কথা শুনতে পাচ্ছ। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, বন্ধুদেরকে একটুখানি মেনশন দিয়ে দাও। ওকে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু অসুস্থ, একটু কাশি আছে, ঠান্ডা লাগছে খুব সম্ভবত। ঠিক আছে, ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, হ্যাঁ ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে, ভেরি গুড। সবাই একটু জয়েন করে ফেলো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এইচএসসি তে যতগুলো গল্প আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলোর ভিতরে একটা, ঠিক আছে? তো সেই ইয়েটা নিয়েই আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ ওকে, সবাই একটু বন্ধুদেরকে জয়েন ইয়ে করে দাও। কাউসার, কাউসার, ওকে, সবকিছু ঠিক আছে, অল ক্লিয়ার, ওকে ঠিক আছে, ওকে। কংগ্রেচুলেশনস ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। স্যার নতুন রেকর্ড ইনশাল্লাহ 26 ব্যাচ করবে ইনশাল্লাহ। তোমাদের কাছে প্রত্যাশা আরো অনেক বেশি, তোমাদের কাছে প্রত্যাশা আরো অনেক বেশি। ঠিক আছে, ওকে। আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের রেইনকোট গল্প। আমাদের রেইনকোট গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুইটা ভাগে আমাদের এই গল্পটা শেষ করব। আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব, রেইনকোট গল্পের যে প্রথম পার্ট, আমরা সেই প্রথম পার্ট নিয়ে আমাদের আজকের ক্লাসে হচ্ছে আলোচনা চলবে, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে বাংলাবাজ বইটা অর্ডার করছি, এখনো পাই নাই। ফার্স্ট পেপার বইটা তো স্টক আউট, কয়েকদিন পরে স্টকে যখন অ্যাভেলেবেল হবে তখন হচ্ছে বইটা পাবা, এর আগে আসলে বইটা পাবা না, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকে অভিনন্দন জানাচ্ছ, ধন্যবাদ তোমাদেরকে। এফবি কালকে লারা দিয়ে দিছিলেন তাই? আচ্ছা ঠিক আছে, তোমরা খুশি? আমি তো অবশ্যই খুশি। তোমরা খুশি কিনা বলো তো, যে তোমাদের ভাইয়া, তোমাদের স্যার এত স্টুডেন্ট পড়াইলো, তাই না? খুশি হওয়ার কথা না? ওকে, তো চলো আমরা ভাইয়া ফ্রি ক্লাস থেকে করছি, এখন কি করব করো, এইটা আপডেট কন্টেন্ট তো। তোমরা দেখো, তোমরা জাস্ট চিন্তা করো যে এইচএসসি পরীক্ষার আগে এত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করে। তো তোমরা যদি একাডেমিক থেকে তোমরা যদি মানে সিরিয়াসলি যদি বাংলাটা পড়ো, তাহলে বুঝতেছো বাংলাটা তোমাদের সবচেয়ে মানে প্রিয় সাবজেক্ট হবে। বাংলাতে সবচেয়ে বেশি নাম্বার তোমরা তুলতে পারবা যেই কোনো সাবজেক্টের থেকে। সেটা তোমার যত কঠিন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি বলো, ইকোনমিক্স বলো, ম্যাথ বলো, কিংবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হোয়াট এভার, এটা সবচেয়ে তোমার কাছে প্রিয় সাবজেক্ট হবে যদি তুমি এখন থেকে যদি পড়তে পারো। তাহলে দেখবা যে ভালো নাম্বারও তুলতে পারবা, আবার অনেক বেশি, হ্যাঁ অনেক ভালোভাবে তোমরা এটা পড়তেও পারবা, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের গল্প। প্রথমেই আসো আমরা একটুখানি বুঝি রেইনকোট গল্পের আসলে মূল বিষয়বস্তুটা একটু বুঝি।
আচ্ছা, তো রেইনকোট গল্পের মূল বিষয়বস্তুতে আমরা প্রথমে একটু যাব, তারপর হচ্ছে আমরা মূল কনসেপ্টে চলে যাব, সমস্যা নাই। তো খেয়াল করো, আমরা পড়ি। এখানে না গিয়ে আমি একটু বের হই, নোট থেকে পড়াই, তাহলে বেটার হবে তোমাদের। দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগছে, তো ঠান্ডা বলতে কাশি অনেকদিন ধরেই। আচ্ছা, একটু ব্রাইটনেসটা বাড়াই দাও, মানে পোলাপাইন কমেন্ট করছে যে ব্রাইটনেস মেবি একটু কম। আচ্ছা ঠিক আছে, তো চলো তাহলে আমরা দেখি আমাদের রেইনকোট গল্পের। প্রথমত আসো আমরা একটু বিষয়বস্তু বোঝার জন্য চেষ্টা করি, কোন প্রেক্ষাপটে বা কোন বিষয়বস্তুতে এটা আসলে লেখা হয়েছে। আচ্ছা, প্রথমেই আসো, রেইনকোট গল্পের মূল বিষয় যেটা, বা আমরা বলতে পারি বিষয়বস্তু। বিষয়বস্তু বা বিষয় বলতে কি বুঝায়? রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু বা বিষয় বলতে অ্যাকচুয়ালি কি বুঝায় বলতো? তো মূল বিষয়বস্তু হচ্ছে কি, যখন মুক্তিযুদ্ধ চলে, এই মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পরিস্থিতির বর্ণনা, এটাই হচ্ছে আসলে এক কথায় মূল বিষয়। ঢাকার পরিস্থিতির বর্ণনা, বুঝছো? তাহলে মূল বিষয় কি বলতো? রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কি? রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা বা ঢাকায় পরিবেশের বর্ণনা। আচ্ছা, তোমরা বিটিভিতে যুদ্ধের সিনেমা দেখছিলা? আমাকে বলো তো, যুদ্ধের সিনেমা দেখছিলে না বিটিভিতে? তো যুদ্ধের সিনেমাগুলো আমাকে বলো তো, এই যে সিনেমাগুলো যে দেখছো, ছায়াছবিগুলো দেখছো না, এগুলো খেয়াল করে দেখবা, এগুলো প্রায় সবই, বলতো এগুলো কি গ্রামের, মানে যুদ্ধের যে সিনারি দেখছো, এটা কি গ্রামের সিনারি দেখছো না শহরের সিনারি দেখছো? ডিসিং ডিসিং করে যুদ্ধ করতেছে, হ্যাঁ, মিলিটারিরা। এই যে তোমরা নিশ্চয়ই সবাই দেখছো সিনেমাগুলো, তোমরা হয়তো তখন 1 2 3 পড়ো আর দেখছো, তখন ওই যে সিনেমাগুলো দেখতে, এগুলো দেখতে অধিকাংশ হচ্ছে গ্রামে, গ্রামে যুদ্ধ হচ্ছে, গ্রামের বাড়ি ঘর, এগুলা নদী খাল বিলে মিলিটারি এভাবে শুয়ে শুয়ে স্টেন গান ধরে রাখছে গ্রামের। তো গ্রামের, আমরা যুদ্ধের সময় গ্রামের পরিবেশ পরিস্থিতি নিয়ে অনেক লেখা আছে, বাট আখতারুজ্জামান ইলিয়াসের এই যে ঢাকার যে পরিবেশ পরিস্থিতির বর্ণনা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আসলে আমরা দেখতে পাই। ও, এখানে মুক্তিযোদ্ধা লিখছি, দুঃখিত, থ্যাংক ইউ, একজন কমেন্ট করছো মুক্তিযুদ্ধ, ঠিক আছে, মুক্তিযুদ্ধ, ঠিক আছে। তো মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার পরিস্থিতির বর্ণনা, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটা আমরা আসলে দেখতে পাই যে ঢাকা শহরের যে অবস্থা তখন আসলে বর্ণনা পাই আমরা, এখানে আসলে সেই জিনিসের বর্ণনা পাই। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, রাজাকার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? রাজাকার বলতে আমরা কাদেরকে বুঝি? রাজাকার বলতে সচরাচর আমরা বুঝি যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদেরকে যারা সহায়তা করছে। এখন আমরা যে সিনেমাগুলো দেখি, এই সিনেমাগুলোতে রাজাকার কি কেমন ছিল বলতো? যারা রাজাকার থাকতো, তারা দেখবা আমাদের সিনেমাগুলোতে তারা থাকে হুজুর, মুখে দাড়ি, তাই না, মোল্লা মৌলভী টাইপের এই। বাট এখানে আসলে রাজাকার যিনি, তিনি হচ্ছেন কলেজের প্রিন্সিপাল। যদি অ্যাকচুয়ালি মানে ডিরেক্ট রাজাকার বলা যায় না, কিন্তু তিনি আসলে পাকিস্তানিদেরকে সাহায্য করতেন, এবং তার নাম ছিল ডাক্তার আফাজ আহমেদ। তিনি পাকিস্তানিদেরকে সাহায্য সহযোগিতা করতেন, বুঝছো? তা আমরা একটুখানি যদি দেখি ক্যারেক্টার গুলো, একটু দেখলে তোমরা বুঝতে পারবা। মেইন ক্যারেক্টার হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা, বুঝছো? এই যে নুরুল হুদা আছে, সে হচ্ছে কেন্দ্রীয় ক্যারেক্টার। সে মূলত ছিল ভীতু, ভীতু ছিল, প্রচন্ড ভীতু ছিল। কিন্তু তার শ্যালক বা তার শালা, তার নাম হচ্ছে মিন্টু। এই মিন্টু ছিল মূলত মুক্তিযোদ্ধা। মিন্টুর একটা রেইনকোট আছে, এই রেইনকোটের প্রকৃত মালিককে, এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, রেইনকোটের প্রকৃত মালিক হচ্ছে মিন্টু। এই মিন্টুর রেইনকোট যখন নুরুল হুদা পরে, তখন তার ভিতরে দেশপ্রেম জাগে, উষ্ণতা তৈরি হয়। এবং কলেজের তখন এই প্রিন্সিপালের
তখন এটা মূলত অ্যাকচুয়ালি ঢাকা কলেজকে টার্গেট করে, বর্তমান যে ঢাকা কলেজ রাজধানীর এই কলেজেই মূলত সেই কলেজ। তো একই সাথে নুরুল হুদা ছিলেন তখন সেখানে কেমিস্ট্রি বা রসায়নের লেকচারার, কেমিস্ট্রি টিচার, ওকে, রসায়নের টিচার ছিলেন। তো নুরুল হুদা যখন এই মিন্টুর রেইনকোট যখন পরে, তখন তার মধ্যে একটা ভীতু নুরুল হুদার মধ্যে একটা দেশপ্রেমের সঞ্চার হয়, দেশপ্রেম উদয় হয়। ধরো আমার একটা পাঞ্জাবি তোমার যদি পড়তে দিই, তো আমার একটা পাঞ্জাবি পড়লে তোমার ভিতরে একটা ভাব আসবে না যে তানভীর ভাইয়ের পাঞ্জাবি পড়ছি, তাই না? ব্যাপারটা তো এরকমই। ধরো আরো সহজ করে, তোমার একটা বিল গেটস এর একটা জামা, যেটা বিল গেটস একদিন পড়ছে, ওটা তোমার পড়তে দিছি, তোমার ভিতরে একটা ভাব চলে আসবে না কার জামা পড়ছি। তো এই যে মুক্তিযোদ্ধার রেইনকোট পরার পর তার মধ্যে একটা দেশপ্রেম তৈরি হয়। এবং একটা সময় নুরুল হুদাকে মিলিটারিরা যখন ধরে নিয়ে যায়, তখন তাকে যখন মারে, তখন মনে হচ্ছে রেইনকোটের উপর বৃষ্টি পড়লে যেমন লাগে তার কাছে এইরকমটাই মনে হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তো আমরা একটু গল্পটার দিকে তাহলে মূলত আমার মনে হয় যে আমরা আস্তে ধীরে আমাদের গল্পের দিকে যাইতে পারি। আমাদের গল্পটা খুব বুঝতে হবে, আমরা চেষ্টা করব যে আমাদের এই গল্পটা আমরা লাইন বাই লাইন হচ্ছে আমরা পড়ার জন্য, ঠিক আছে? লাইন বাই লাইন পড়লে আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। আচ্ছা, তো চলো আমরা তাহলে গল্পটা পড়া শুরু করি। তো প্রথমেই আসো আমরা একটুখানি দেখবো যে ভোর রাত থেকে বৃষ্টি, অর্থাৎ যখন যে বৃষ্টিটা শুরু হয়েছে সেটা হচ্ছে বৃষ্টিটা ভোর রাত থেকে শুরু হয়েছে, একদম ভোর রাত থেকে বৃষ্টি কি হয়েছে আরম্ভ হয়েছে, এখানে সেই বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। দাঁড়াও আমি একটু উঠে যাই আবার। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো এখানে আমরা দেখি যে ভোর রাত থেকে বৃষ্টি, অর্থাৎ একেবারে ভোর রাত থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে। তখন আসলে মানে বর্ষা ছিল অনেক বেশি, বৃষ্টি ছিল অনেক বেশি, ঠিক আছে? তো আহা বৃষ্টির ঝমঝম ভোল, ভোল শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, অর্থাৎ বৃষ্টি হলে দেখবা ঝমঝম ঝমঝম আওয়াজ হয়। বিশেষ করে যারা টিনের ঘরে যারা থাকো বা টিনের ঘরে কখনো থেকেছো, দেখবা বৃষ্টির অসাধারণ সাউন্ড। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরা 3 দিন, অর্থাৎ এই 3 দিন ধরেই টানা বৃষ্টি চলতেছে। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এইটা জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ বৃষ্টির কথা তিনি যেটা বলতেছেন এটা কিন্তু জেনারেল স্টেটমেন্ট। অর্থাৎ জেনারেল স্টেটমেন্ট মানে হচ্ছে সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, অর্থাৎ আরো সুনির্দিষ্ট এটা সংজ্ঞাও দিতে পারবো যে বৃষ্টি আসলে কখন থেকে স্টার্ট হয়েছে। যেমন মঙ্গলে ভোর রাত হইল শুরু, হ্যাঁ, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন ভুলে গেছে, যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচে গুটি সুটি মেরে শুয়ে থাকা এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। এক পশলা মানে কি? এক পশলা মানে হচ্ছে এক ধাপ বা একটু। অর্থাৎ যখন বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে, তখন নুরুল হুদার মনে হচ্ছে যে দূর, আজকে আর কলেজ করে কি হবে, আজকে ঘুমাইতে হবে, করতে হবে, ভালো করে একটা ঘুম দিতে হবে। তখন সে যেটা করে, তার কাছে মনে হইলো যে যে গুটি সুটি মেরে বেড কাভারের নিচে, অর্থাৎ কাঁথার নিচে একটা ঘুম দিবে। ওকে, এরপর বলছে অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। এই ফুটপাত মানে কি? এই ফুটপাত মানে হচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে তখন তো আসলে যে গোলাগুলির আওয়াজ, তখন বৃষ্টি হওয়ার আগে প্রচুর পরিমাণে বন্দুকের আওয়াজ শোনা যেত, ঠুস 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 বন্দুকের আওয়াজ। তো এখন বন্দুকের আওয়াজ আর শোনা যায় না, অর্থাৎ টানা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে এখন ফুটপাত বন্ধ, মানে ওই বন্দুকের আওয়াজ এখন আর শোনা যায় না। এরপর হচ্ছে বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না? এটা একটু রসিকতা করে বলতেছে যে বন্দুক বারুদ তাদেরও তো একটু বিশ্রাম নেওয়ার জন্য দরকার আছে। এই জন্য বৃষ্টির মধ্যে বন্দুক বারুদ এরাও বিশ্রাম নিতেছে, এখন আর কি এই বন্দুকের শব্দ শোনা যায় না। এই কয়টা দিন নিশ্চিন্তে আরাম করো। এবার নুরুল হুদা বলতেছে যে ঠিক আছে, যেহেতু মারামারি হচ্ছে না, কিছুই হচ্ছে না, সুতরাং এই কয়টা দিন একদম রিল্যাক্সে কি করতে পারি, আরাম করতে পারি, অর্থাৎ ঘুমাই যাইতে পারি। ওকে, আচ্ছা। এবার বলছে তা আর হলো কই, অর্থাৎ নুরুল হুদা ভাবছে যে সে নিশ্চিন্তে আরাম করবে, ঘুমাবে, কিন্তু সেটা তার হইল না। ম্যান প্রপোজেস, ম্যান প্রপোজেস মানে হচ্ছে মানুষ ভাবে এক, হয় আরেক। অর্থাৎ নুরুল হুদা ভাবছে যে সে এই কয়টা দিন একদম রিল্যাক্সে আরাম করবে, কিন্তু সেটা আর হইল কই, সেটা তার হয় নাই। সে যেটা ভাবছে এরকমটা না। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নেড়ে শেষে হেমন্তের শীত শীত পর্দা ছেড়ে ফেলে
ফালা ফালা করে ফেললো, সব বেচতে দিল। অর্থাৎ তার দরজা এবার করা নাড়তেছে, টং 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 করে করা নাড়তেছে। এবার তো সে ভয় পাইছে, আল্লাহ মিলিটারি আসছে। মানে তখন কারো দরজায় এরকম জোরে জোরে করা মাল নেই, এই টোকা দিলেই ভাবতো মিলিটারি আসছে। নুরুল হুদা ভয় পেয়ে গেছে, সে যে ভীতু এখান থেকে বোঝা যাচ্ছে। তখন সে বললো যে মিলিটারি মিলিটারি আজ তার ঘরে, অর্থাৎ তার ঘরে আজকে মিলিটারি চলে আসছে। আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে মানুষ বিপদ থেকে মুক্তির জন্য এই দোয়া পড়ে। তো সে এই দোয়াটা পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু না কি জানি, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে সেই দোয়াটা পড়তেছে যে যাতে এই যে মিলিটারির হাত থেকে যাতে সে বাঁচতে পারে, বিপদ থেকে বাঁচার সে দোয়া পড়তেছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখি এই কয়েক মাসে কত সূরাই যে সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। অর্থাৎ এই কয়েক মাসে কখন মিলিটারি তারা ধরে, কখন মাইরে ফেলে, কত সূরা মুখস্থ করছে। রাস্তায় যখনই বাইর হয় 5 কালেমা সব সময় তার মুখে থাকে। আমরা সবাই একটা হাদিস সবাই জানি, তাই না, যে কালমা পড়ে মারা গেলে জান্নাত। দুনিয়াতে যাই আকাম করো, সবাই অনেকে এরকম দেখছে, অনেকে যে আকাম করতে 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 গুনার পাহাড় বানাই ফেলাইছে, কিন্তু এইটা জানে যে মরার আগে খালি কালমা পড়বো। কিরে ভাই, এত গুনাহ করলে মরার আগে কি মুখ দিয়ে কালমা বাইরে হইবো? তো নুরুল হুদা 5 কালেমা সবসময় তার মুখের ঠোঁটের উপর রেডি থাকে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবু একটা না একটা ভুল করেই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে ভুলে গেল। অর্থাৎ তার দোয়া মনে হয়েছে ঠিক, কিন্তু টুপিটা আসলে সে মাথায় নিতে ভুলে গেছে। কখনো একটা না একটা ভুল হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে, কখনো দোয়া ভুলে যায়, কখনো দোয়া পড়ছে ঠিকই, কিন্তু আসলে তার যে টুপিটা ছিল, এই টুপিটা একেবারে মরলে যাতে টুপিটা বা নিয়ে মরতে পারে, এটা সে আবার ভুলে যায়। এরপর খেয়াল করো, এরপর বলছে দুটো ছিটকানি। এবার তার দরজার যে বর্ণনা দিচ্ছে, এখানে আমি এগুলো ছবি সহ দিয়েছি। যেমন দেখো, দুটো ছিটকানি, অর্থাৎ তার যে দরজা, এই দরজাটা এরকম দুইটা ছিটকানি ছিল। কয়টা ছিটকানি? দুইটা ছিটকানি। একটা খিল ছিল। খিল কি? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে খিল, এগুলো যে গ্রামের বাড়িতে কারো থাকলে দেখবা খিল, এই যে এরকম দুইটা দেওয়া থাকে, এই দুইটার ভিতর দিয়ে একটা কাঠকে ঢুকাই দেয়, ঠিক আছে? এবং কাঠের ডাসা, হ্যাঁ, এবং এই যে এরকম একটা কাঠের ডাসা, অর্থাৎ খিলটা হচ্ছে এই দরজার এই জায়গায় বরাবর লাগায়, আর ডাসা হচ্ছে একেবারে এরকম পুরো দরজা বরাবর। হ্যাঁ, একটা ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস এর বৃষ্টির ঝাপটায় ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। এবার ঢুকে যায় প্রিন্সিপালের পিয়ন। তাহলে খেয়াল করে দেখো, নুরুল হুদার যে দরজার বর্ণনা দিচ্ছে, একটা ছিল ছিটকানি, একটা ছিল খিল, এবং একটা ছিল ডাসা। এইগুলো খুলে যখনই সে দরজার ঝাপটাটা খুললো, সাথে সাথেই ঢুকলো প্রিন্সিপালের পিয়ন। কে ঢুকলো? প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, এবার সে বলছে আলহামদুলিল্লাহ মিলিটারি নয়, অর্থাৎ সে ভাবছে মিলিটারি। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করতেছে। এখন অনেকে বলবো, ভাইয়া নুরুল হুদা মানে পুরুষ মানুষ, এই আরেকটা পুরুষ মানুষকে কেন তার চুমু খাইতে ইচ্ছে করতেছে? এটা আসলে তার সমস্যা নাই। বলবো, ভাই নুরুল হুদার কি সমস্যা ছিল? না, সমস্যা ছিল না, এটা হচ্ছে উত্তেজনায়, অধিক উত্তেজনায়। তুমি জানো যে এখন মানে দরজা খুললে আজরাইল এসে তোমার জান কবজ করবো, কিন্তু তুমি দরজা খুলে দেখলে যে আজরাইল না, তোমার খুব বন্ধু, কাছের মানুষ, তখন তুমি তার মানে যারা খুব নিরাপদ মনে করো, তার ধরে চুমু খাইতে মন চাইবো না যে আল্লাহ বাঁচাইলি, আমি ভাবছি কে নাকি, বুঝছো? তো এইবার যাই হোক, কিন্তু চুমু খাইতে ইচ্ছা করছে, সে কিন্তু চুমু খায় নাই, এটা আবার মনে রাখতে হবে তোমাদেরকে। কিন্তু লোকটা চিনচিনে গলা, গম্ভীর স্বরে হাঁকে, হাঁকে মানে ডাকে। এবার চিনচিন গলায় প্রিন্সিপালের পিয়ন তাকে ডাকতেছে, অর্থাৎ নুরুল হুদা যে কলেজের টিচার, ওই কলেজের প্রিন্সিপাল, ওই কলেজের প্রিন্সিপালের, আর নুরুল হুদা যে কলেজের শিক্ষক, ওই কলেজের প্রিন্সিপালের পিয়ন আর কি। তো তাকে বলছে স্যার নে সালাম দিয়া, মানে স্যার আপনাকে সালাম দিয়েছে, কলেজের প্রিন্সিপাল স্যার বলে ভাঙাচুরা গলায় খোঁচা খোঁচা দাঁড়িতে লোকটা। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি, খেয়াল করে দেখো। নুরুল হুদা কেমন ছিল? তার বলেই ভাঙাচুরা গলা, অর্থাৎ নুরুল হুদার গলা ছিল ভাঙাচুরা, এবং খোঁচা খোঁচা ধারি, অর্থাৎ খোঁচা খোঁচা ধারি হচ্ছে তার খুব সামান্য পরিমাণে ছোট ছোট ধারে ছিল। লোকটা নিজের বাক্যে কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম চারে তলব কে আবি জানে হোক, অর্থাৎ তলব করেছে, এখন যেতেই হবে। অর্থাৎ নুরুল হুদাকে কলেজের প্রিন্সিপাল তলব করছে, এখন তার যাওয়া লাগবে। এরপর বলছে কি ব্যাপার? তো বললো যে মানে কেন যাওয়া লাগবে ওইটাই আর কি জানতে চাইছে তার কাছে, যে কি কারণে তার যাওয়া লাগবে। ওকে, আচ্ছা, এইবার দেখো আমরা একটু দেখি যে এক্স্যাক্টলি আসলে কোন কারণে তাকে আসলে যাইতে বলছে, কোন কারণে তাকে যাইতে বলছে। ওকে, আচ্ছা, ভেরি গুড। তো চলো আমরা একটু দেখি যে কোন কারণে আসলে তাকে যাইতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছ যে বেশি কথা বলার সময় নাই। তো এখন পিয়ন বলতেছে যে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। অর্থাৎ কলেজের দেওয়াল যেটা ছিল,
ওই দেওয়ালটা গেছে, ওই দেওয়ালটার একেবারে পাশে কারা যেন গত রাতে বোমা ফাটাই গেছে, এটার জন্য তাকে ডাকছে মিসক্রিয়েন্ট লোক। মিসক্রিয়েন্ট মানে কি? মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতকারী, দুষ্কৃতিকারী, যদিও এই বানানটা ভুল, শুধু বানান হচ্ছে দুষ্কৃতকারী। এখানে দুষ্কৃতকারী বা মিসক্রিয়েন্ট বলতে বোঝানো মুক্তিযোদ্ধাদেরকে। এই যারা মুক্তিযোদ্ধা ছিল, এই মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো মিসক্রিয়েন্ট। বুঝতে পারছো? তো আবার বলছি, মিসক্রিয়েন্ট মানে হচ্ছে মুক্তিযোদ্ধা, অর্থাৎ পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদেরকে হেয় করে বলতো, তুচ্ছ করে বলতো মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতকারী। বুঝছো? আচ্ছা, ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়ে আওর অফ এখানে দেওয়া আছে উর্দুতে, এটা দেখতে পাচ্ছি দুষ্কৃতিকারীরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক ট্রান্সফরমার তো তোমরা সবাই এটার সাথে, এরকম ইলেকট্রিক ট্রান্সফরমারের সাথে পরিচিত। তো প্রিন্সিপালের পিয়ন বলতেছে যারা মুক্তিযোদ্ধার লোক আছে, এই মুক্তিযুদ্ধের লোকেরা এই যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার, কলেজের ট্রান্সফরমার তারা উড়াই দিছে। আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে। তাহলে বুঝতে পারতেছ মুক্তিযোদ্ধারা কি কাজ করছে? প্রিন্সিপালের কলেজ মানে যে কলেজ, ওই কলেজে কিন্তু, ওই কলেজে এই কাজ করাটা কিন্তু খুব অসম্ভব। কেন অসম্ভব জানো? কারণ ওই ঢাকা কলেজে তখন যারা মুক্তিযুদ্ধ, যারা মিলিটারি যারা আছে, তারা কিন্তু ক্যাম্প স্থাপন করছে, ক্যাম্প বানাইছে তারা সেখানে। বুঝতে পারছো? ক্যাম্প বানাইছে। তো এই ক্যাম্প বানানোর কারণে তারা এই জায়গাতে, তারা এইটা মিলিটারিরা যেখানে থাকে, যে ক্যাম্প, ওই ক্যাম্পে অ্যাটাক করছে, ইলেকট্রিক ট্রান্সফরমার উড়াই দিছে, এবং তারপরে আবার প্রিন্সিপালের যে বাসা, সেই বাসাতে তারা কি করছে? গ্রেনেড মারছে, গেট ভাঙছে। সো অনেক বড় কাজ না এটা? তো এই জন্য নুরুল হুদাকে আসলে ডাকছে। তো এরপর খেয়াল করো, ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল গেছে, অর্থাৎ কলেজের সামনের দেওয়ালেই তো ইলেকট্রিক ট্রান্সফরমার। বুঝছো? দেওয়ালের পরে বাগান, অর্থাৎ যেই দেওয়ালটা আছে এই দেওয়ালের পরে বাগান, তারপর হচ্ছে টেনিস লন। তো টেনিস লন হচ্ছে এইটা তোমরা দেখতে পাচ্ছ, টেনিস লন হচ্ছে যেখানে এরকম মাঠ, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি টেনিস খেলে। ওকে, তারপর কলেজের দালান, অর্থাৎ এই টেনিস লনের পর হচ্ছে কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ক্রিকেট খেলার মাঠ, অর্থাৎ দালান পার হয়ে আবার ফুটবল ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে মাঠের কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার? পরীক্ষায় যদি প্রশ্ন আসে কি আনসার করবা? বাদিকে। কোন দিকে বলো? বাদিকে। এর সঙ্গে মিলিটারির ক্যাম্প, কলেজের জিমনেশিয়ান, এরপর হচ্ছে মিলিটারি ক্যাম্প, আর এটার সাথে হচ্ছে জিমনেশিয়ান। জিমনেশিয়ান মানে হচ্ছে যেখানে জিম করে, হ্যাঁ জিম করে না, ওইটা আর কি। বুঝছো? ওকে, তো এরপর দেখি যে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে তো মিলিটারির ক্যাম্প অ্যাটাক করা, অর্থাৎ যেহেতু প্রিন্সিপালের বাসা, বাড়ি আর মিলিটারির ক্যাম্প একই জায়গায়, তো প্রিন্সিপালের বাড়িতে আক্রমণ করা মানে তো মিলিটারির ক্যাম্পে আক্রমণ করা, একই কথা। হ্যাঁ, সামনের দেওয়ালে বোমা মেরে এতটা কস করলো কি করে? সে জানতে চায় কে আছে, কিভাবে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? অর্থাৎ সে প্রিন্সিপালের পিয়নের কাছে জানে যে এতটুকু পথ তারা গ্রেনেড মেরে, তারা ভাঙচুর করে কিভাবে তারা পালায় চলে গেল, এটা প্রিন্সিপালের পিয়নের কাছে জানতে চায়। তখন প্রিন্সিপালের পিয়ন বলে যে আমি কিভাবে সে এটা জানবে। এরপর দেখা আউ অফ হি কস সাকতা, মানে কস সাকতা, সেটি আপনি ভালো বলতে পারেন। মানে প্রিন্সিপালের পিয়ন বলতেছে, পিয়ন নুরুল হুদাকে বলছে আমি কিভাবে জানি তারা কিভাবে পালা গেছে, সেটা তো আপনিই বলতে পারেন। মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি? পিয়ন যখন এই কথা বলছে, তখন নুরুল হুদা চিন্তা করে আমি কিভাবে বলতে পারবো? আমি কি মুক্তিযোদ্ধাদের লোক নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বইঠে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। তো ইসাক মিয়া তুমি বসো, আমার 5-7 মিনিট লাগবে, আমি একটু রেডি হয়ে আসি। বুঝছো? নেহি মানে এবার প্রিন্সিপালের পিয়ন, পিয়ন কিন্তু খুব মানে ভাবসাওয়ালা পিয়ন আর কি। বুঝছো? সেই নাস্তা খাবেন। আচ্ছা, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুস সত্তার মির্দার ঘর জানে হোগা, আপ আবি আইয়ে। এক কর্নেল সহ পৌঁছ গিয়ে, মানে এখানে বলতে যে আব্দুস সত্তার মির্দার বাড়িতে যেতে হবে, এখন কলেজে একজন কর্নেল আসছে। বুঝছো? অর্থাৎ ওই পাক বাহিনীদের বড় কর্মকর্তা, এইটার কথা বলছে যে প্রফেসর তাকে দেখেছে। তো এরপর দেখো, কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, এবং তাকে ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায় রাস্তায় গড়গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা দেয় জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। এখান থেকে মনে রাখবা জিওগ্রাফির প্রফেসরের নাম কি? যে জিওগ্রাফির প্রফেসরের নাম হচ্ছে আব্দুস সত্তার মৃধা। আব্দুস সত্তার মৃধা। ওকে, তাহলে পিয়ন নুরুল হুদার বাড়ি থেকে কার বাড়িতে যায়? উত্তর হচ্ছে আব্দুস সত্তার মৃধার বাড়িতে যায়। বুঝতে পারছো? আব্দুস সত্তার মৃধার বাড়িতে যায়। ওকে, আব্দুস সত্তার মৃধার বাড়িতে যায়। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বলা চলে, অর্থাৎ ইসাককে নিজেকেই, ইসাক এমন একটা পর্যায়ে গেছে যে ইসাককে এখন মিলিটারির কর্নেল বলা চলে। খেয়াল করে দেখো,
তবে ভোরবেলায় কলেজের ভেতর কর্নেল খোদ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেল, অর্থাৎ তার ডেমোটেড মানে হচ্ছে পদ নিচে নেমে যাওয়া, ডাউন করা, অর্থাৎ সে ছিল মিলিটারির কর্নেল, এখন যেহেতু কর্নেল চলে আসছে জন্য তার পদ নিচে নেমে তাকে সে হয়তো লেফটেন্যান্ট কর্নেলে গেছে, আরো নিচেও নামতে পারে। এটা একটু রসিকতা করে বলতেছে। দেখবা তোমাদের কলেজের যে পিয়ন থাকে, পিয়ন এমন ভাব নিয়ে থাকে যে পিয়নই হচ্ছে প্রিন্সিপাল কলেজের, মানে প্রিন্সিপাল এত ভাব নেয় না যত ভাব নেয় পিয়ন। কথা কি ভুল বলছি? সত্য। এখানেও পিয়নের এমন ভাব সব ছিল যে পিয়ন সে এখন মনে হচ্ছে যে সে মিলিটারি কর্নেল হয়ে গেছে, এমন একটা ভাব। এখন কর্নেল যখন আসছে তখন মনে হচ্ছে তার পদে বের একটু নিচে নামছে, আর নাইলে সে সবসময় গরম, বুঝছো? এরকম তা আমাদের কলেজগুলোর পিয়ন গুলো এমন থাকে, তাই না? আচ্ছা, এরপর দেখো, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলে দেওয়া মুশকিল। হ্যাঁ, মিলিটারির প্রাদুর্ভাবের পর, প্রাদুর্ভাব মানে হচ্ছে অহেতুক আগমন, অহেতুক আগমন, এই প্রাদুর্ভাব শব্দের অর্থ মনে রাখবা, অহেতুক আগমন। তো বলছে মিলিটারির প্রাদুর্ভাবের পর, হ্যাঁ, পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ, অর্থাৎ উৎকণ্ঠিত, চিন্তিত, অর্থাৎ মিলিটারিরা চলে আসার পর থেকে তাকে দেখে সবাই চিন্তিত। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। এখানে কার কথা বলতেছে? পিয়নের কথা বলতেছে। পিয়ন কিন্তু এখন আর বাংলা বলে না, পিয়ন এখন বাংলা বলে না, সে উর্দু বলে। কেন উর্দু বলে জানো? কারণ বাংলা বললে তো ওই পাক বাহিনীরা বুঝে ফেলবে বাঙালি, আর উর্দু বললে তো বুঝতে পারবে না, ভাববে পাকিস্তানি, জন্য তাকে ছাড় দিবে, বুঝছো? তো এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরা মামুনা কে জানি দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিন রাত উর্দু বলে। অর্থাৎ তার কে না কে দুঃসম্পর্কে কে ছিল, এখন সে দিন রাত উর্দু বলেই যায়। যেতেই হবে, অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। এটা বলতেছে কে? এটা বলতেছে কে? এটা বলতেছে আসমা। কে বলতেছে? আসমা। আসমাকে? আসমা হচ্ছে নুরুল হুদার বউ। তো আসমা যখন, নুরুল হুদা যখন বের হবে তখন আসমা বলছে যে তোমার হাঁপানির টানটা আবার, তুমি এখন তোমাকে যেতেই হবে। তার মানে এই লাইন থেকে আমরা জানলাম নুরুল হুদার একটা সমস্যা ছিল। কোন সমস্যা বলো? চুমু দেওয়ার সমস্যা না, সমস্যা হচ্ছে তার হাঁপানি, তার একটা রোগ ছিল, সেটা হচ্ছে হাঁপানির রোগ। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমি কিন্তু একদম লাইন বাই লাইন পড়াচ্ছি। তো হচ্ছে তোমার হাঁপানির টানটা আবার হয়ে যাবে এই অসময় বৃষ্টির মধ্যে। বইয়ের এইসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কোপালে আজ কি আছে আল্লাহ জানে। অর্থাৎ আমি বউয়ের কথা শুনলে হবে নাকি? আমরা যখন কলেজের প্রিন্সিপাল যখন ধমকাইবো তখন কি আর কোনো অস্তিত্ব থাকবো, কিছু থাকবো? আমি কি বুঝাইতে পারছি? ওকে, এরপর আসো আমরা দেখি ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয়। এবার নুরুল হুদা সে একটু মানে নিজেই চিন্তা করবে যে আজকে যে আমার ভাগ্যে কি আছে, আজকে কর্নেল আসছে, আজকে তো নিশ্চিত আজকে অনেক বড় বিপদ আছে। তো এইবার সে বলতেছে যে যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাই দেয়। ফায়ারিং স্কোয়াড কি? ফায়ারিং স্কোয়াড হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা থাকে এরকম, এই জায়গাটা দেখো এই লোকটাকে দাঁড় করায় ফায়ার করতেছে, গুলি করতেছে, তো এটাকে বলে ফায়ারিং স্কোয়াড। এরকম মানে একটা জায়গাতে একটা লোককে দাঁড় করে রাখে, এখান থেকে হচ্ছে গুলি করে, এটা হচ্ছে ফায়ারিং স্কোয়াড। তো বলছে ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেলের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায়। বলছে যে আমার যদি গুলি করে তাহলে আমি বলবো যে আমার আলতু ফালতু জায়গায় গুলি না, আমার যাতে কপালে গুলি করে। তো বলছে প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? প্রিন্সিপাল তো বলতে পারবে কর্নেলের কাছে, কর্নেল সাহেব আমার কলেজের লেকচারার, এর হচ্ছে আলতু ফালতু জায়গায় করেন না, ডিরেক্ট কপালে গুলি করেন। কারণ কপালে গুলি করলে সরাসরি মরে যাবো, হাতে গুলি করলে ব্যথা পাইবো বেশি, বুকে গুলি করলে ব্যথা পাইবো বেশি, কপালে গুলি করলে তো সাথে সাথে খুলি উড়ে যাবো, মরে যাবো। এই জন্য, বুঝছো? এগুলো একটু মানে রসিকতা করে বলতেছে। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ছে, সব সময়, সময় নাই অসময় নাই আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। পবিত্র পাপী আমাদের কলেজের প্রিন্সিপাল, পবিত্র পাপী। সে সময় নাই অসময় নাই আল্লাহর কাছে হাত তুলে পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়ে, বাংলাদেশ যাতে স্বাধীন না হয়, পাকিস্তান জিন্দাবাদ। আবার এদিকে তার কলেজের যে টিচার আছে এদের ইচ্ছা মতো গালাগালিও করে, দুটাই করে, বুঝছো? ওকে, এরপর আসি আমরা। এরপর হচ্ছে এপ্রিলের মাঝের মাসামাসি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এটা পাকিস্তান এই কাজটা করছে। পাকিস্তান যেই আছে যে পাকিস্তান প্রিন্সিপাল পাকিস্তানের বড় কর্মকর্তাদেরকে বলছে যে যদি পাকিস্তানকে বাঁচাইতে হয় তাহলে সমস্ত স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে।
কারণ শহীদ মিনারটা আমাদের ভাষার প্রতীক, তাই না? তো এটাকে হটাতে হবে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, খুবই গুরুত্বপূর্ণ লাইন। তাহলে পাকিস্তানের শরীরের কাঁটা কি বলতো? পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে কি? পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনারগুলো, এগুলোকে ভাঙতে হবে। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাঁটা উফরে ফেলতে হবে। ওকে, মানে এগুলোকে ভেঙে দিতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানেই গেছে, হ্যাঁ, প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে আর একটা কলেজের স্কুল শহীদ মিনার অক্ষত নাই। অর্থাৎ পাকিস্তান পিয়নের সেই প্রিন্সিপালের কথা পাকিস্তানের কর্মকর্তারা, পাক বাহিনীরা শুনেছে। তারা যেখানেই গেছে সমস্ত স্কুল কলেজের শহীদ মিনার গুলো তারা প্রথমেই ভেঙে ফেলেছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারার গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কোপালটা টার্গেট করার অনুরোধ করে মানবে না? অর্থাৎ প্রিন্সিপাল তো পাকিস্তানিদের অনেক উপকার করছে। তা এত উপকার করছে, যখন আমার গুলি করবো তখন যদি প্রিন্সিপাল এই অনুরোধটা করে যে কোপালে গুলি করেন, তাহলে তো অন্তত আমার কোপালে গুলিটা করবে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগদের, হ্যাঁ, তাও বা সাবঅর্ডিনেটের মানে হচ্ছে অধীনস্থ ব্যক্তি জন্য এতটুকু করবে না? অর্থাৎ প্রিন্সিপালকে তো সে মানে বুঝাচ্ছে আর কি যে প্রিন্সিপালের সাথে তার সাথে ভালো সম্পর্ক। প্যান্টের ভিতরে পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে তার বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। এখন কি হয়, এসব কথা বলার দরকার কি? অর্থাৎ সে বের হয়ে যাচ্ছে, কলেজ যাবে, এখন তাকে আবার ভয় দেখাচ্ছে যে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসতেছিল। রেডিও টেলিভিশন হরদম, হরদম মানে একদম সব সময়, খুব গরম নিউজ। হরদম বলছে সিচুয়েশন নরমাল, আমাদের বিটিভির মতো, দুনিয়ার যাই হোক। বিটিভিতে সারা জীবন আমরা শুনে আসি যে পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি স্বাভাবিক। তো তখন আমাদের এই মিডিয়াগুলো, টিভি চ্যানেল, রেডিও যা ছিল, এগুলো নিয়ন্ত্রণ করতো ওই পূর্ব পাকিস্তানিরা, সরি পশ্চিম পাকিস্তানিরা। তো এরা বাঙালিদেরকে মাইরা সাফ করে ফেলতো, আর ওইদিকে রেডিওতে বলতো যে সবই স্বাভাবিক, সবই স্বাভাবিক। তো এই জন্য বলছে যে বউ শুধু শুধু এসব আমাকে ভয় দেখাচ্ছে। রেডিও টেলিভিশনে সবসময় বলছে যে সিচুয়েশন নরমাল, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে। মানে দুশ্মন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে, বাঙালিদেরকে আয়ত্তে আনা গেছে, কবজা করা গেছে। মিসকেন্ডার সব খতম, মিসকেন্ডার মানে হচ্ছে মুক্তিযোদ্ধারা সব খতম। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, অর্থাৎ প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিবে। এই লাইনগুলোর সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত, কারণ আমরা এগুলো শুনে শুনেই আমরা বড় হয়েছি, তাই না? আমাদের দেশে এগুলাই আমরা শুনেছি। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, দুঃখিত, আমি আসলে খুব অসুস্থ। এর ভিতরেই মানে ম্যারাথন ক্লাসগুলো নিয়েছি, আর ম্যারাথন ক্লাসগুলোর জন্য অনেক ইফোর্ট দেওয়া লাগছে। জ্বরটা কিছুটা কমছে, কিন্তু এই যে কাশিটা এখনো ভালো হয়নি। ওকে, যেখানে ছিলাম, একটা মিনিট, ফয়সাল এদিকে আসো। এই একটা চা বানাইও, একটু বেশি আদা দিয়ে, চিনি একটু কম দিও, হ্যাঁ, গরম করি। ওকে, তো কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারাই আমরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করব। তখন পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট এইসব কথা বলতো, সবই তো নর্মাল। বাঙালি, আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা, ইস্ট পাকিস্তানি, তো সবই তো স্বাভাবিক। এখন বউ আর এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। তাহলে এখান থেকে জানলাম যে নুরুলুদার বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে আসমা। নুরুলুদার বইয়ের নাম কি? আসমা। ওকে, আচ্ছা, এরপর দেখো, এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো। তার বউ খালি একটা, জামাইরে খালি একটা ছাতা দিলেই হবে না, ছাতা দিলেই আসলে কাজ শেষ না। বইয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও, তুমি মিন্টুর রেইনকোটটা লই যাও, ছাতা দিয়ে হবে না। ইস, আবার মিন্টু, বুঝছো? মিন্টুর কথা শুনলে নুরুলুদা একটু, শালার কথা শুনলে নুরুলুদার একটু খারাপ লাগে, একটু সহ্য হয় কম। কেন হয় না? এটা বইয়ের কারণে হয় না। দেখো, বইয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ মানে বাড়তি ভয়, এক্সট্রা মানে বেশি, তটস্থ মানে ভয়, মানে বেশি ভয় থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেছে জুন মাসে, জুনের 23 তারিখে। তাহলে জুনের 23 তারিখে মিন্টু চলে গেছে, একটু খেয়াল করে দেখো। জুনের 23 তারিখে মিন্টু মগবাজার ফ্ল্যাট থেকে চলে গেছে। জুলাইয়ের 1 তারিখে, 1 তারিখ মানে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না
এখানেও যদি কিছু আজ করে থাকে, অর্থাৎ তার এই শালা যেহেতু মুক্তিযোদ্ধা ছিল, তার বউ সবসময় বাসা পাল্টাইতো ভাইয়ের সিকিউরিটির জন্য। এখন এখানে আমার একটা কোশ্চেন আছে, তোমরা একটু মানে গেস করো কোশ্চেনটা হচ্ছে যে মিন্টু যখন বাড়ি পাল্টায়, মিন্টুরা যখন মগবাজারে বাড়ি পরিবর্তন করে, নুরুল হুদারা যখন মগবাজারে বাড়ি পরিবর্তন করে, মিন্টু যাওয়ার কতদিন পরে নুরুল হুদা মগবাজারের বাড়ি পরিবর্তন করে? বলো তো এই কোশ্চেনটার আনসার দাও তো, দেখো পারো কিনা। মিন্টু যাওয়ার কতদিন পরে নুরুল হুদা মগবাজারের বাড়ি পরিবর্তন করে, বলো। আদা দিছো, বলো তো মিন্টু যাওয়ার কতদিন পরে, কতদিন হবে? এখন খেয়াল করো, মিন্টু যায় 23 তারিখ, আর তারা নতুন বাসাতে উঠে জুলাইয়ের 1 তারিখ, মানে 1 তারিখ। বুঝতে পারতেছো, উত্তর হচ্ছে 7 দিন। এরকম ক্রিটিক্যাল কোশ্চেন গুলো পরীক্ষাতে আসতে পারে। উত্তর হচ্ছে 7 দিন, না না 8 দিন না। এই যে 23 তারিখ তো গেলই, তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 1, তার মানে 7 দিন। বুঝছো? 7 দিন পর, 7 দিন পর, 8 দিন ধরলে কিন্তু হবে না। হ্যাঁ, 7 দিন পর 1 তারিখে তো তারা উঠছে, তাহলে মাঝখানে কতদিন? 7 দিন। বুঝছো? ওকে, 7 দিন। ও চলে যাওয়ার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এই শুনে সে বাড়ি বদলানোর জন্য লেগে গেল হন্য হয়ে। মানে পাশের বাসার ভাবি তার ভাইয়ের খোঁজ করছে, এটা তার মানে তার ভাইয়ের কোনো বিপদ হইতে পারে, এবং মহিলা তার ভাইরে চিনছে, যেহেতু চিনছে এখানে থাকা নিরাপদ না, সেজন্য তার বউ আবার বাড়ি পাল্টানোর জন্য পাগল হয়ে গেছে। মিলিটারি লাগার পর থেকে, হ্যাঁ, এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো। তাহলে মিলিটারি যখন আসছে বা মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার তারা বাড়ি পাল্টাইছে। খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না। হ্যাঁ, সে যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম শুনে বুকটা তার টিপ টিপ করছিল। মানে এইবার যদি তার শালার প্রসঙ্গ উঠে, এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, অর্থাৎ এই শালার জন্যই সে কলেজ থেকে দূরে বাসা নিছে, আত্মীয় স্বজনের থেকে সে দূরে বাসা নিছে, একমাত্র তার শালার জন্য, তার বইয়ের এই সবের জন্য। শহর থেকে দূরেই বলা যায়। ভেবেছিলাম নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে তাকালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, অর্থাৎ অনেক দূরে তারা চলে আসছে। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল, অর্থাৎ এই দিকেও নাকি যে বিল আছে, এই বিল দিয়ে স্টেন গানওয়ালা ছোকরার দল। স্টেন গানওয়ালা মানে হচ্ছে বন্দুক টন্দুক নিয়ে এই ছেলেরা এখানে কি চলে আসে। এদিকেও খুব বেশি শান্তি নাই। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, অর্থাৎ যেহেতু এখানে বিল টিল আছে, নৌকায় করে করে অস্ত্র নিয়ে আসে। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে, তা অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানি। মিন্টু যে কোথায় আছে তা সে জানে না, তার বউ জানে না। কিসিঞ্জার সাহেব হচ্ছে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি, বলেছেন এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এই লাইনটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে, বা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এই উক্তিটা কার? এটা হচ্ছে কিসিঞ্জার সাহেবের। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না না, এ ধরনের ভাবনার ধারে কাছেই ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। অর্থাৎ নুরুল হুদা এখন যেখানে আছে, তার শ্বশুর, তার যে নিচের ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের যে আছে তার শ্বশুর নিশ্চয়ই ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক হবে। বুঝছো কেন ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক? এটা সে বললো যে শ্বশুর ওয়েল্ডিং ওয়ার্কশপের মানে যে থাকে তার মানে নিচের ফ্ল্যাটে যে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, সরি আমি একটু ভুল বলছি, মানে নিচের ফ্ল্যাটে যে থাকে সে হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, আর তার শ্বশুর হচ্ছে সর্দার গোছের রাজাকার। এটা নুরুল হুদা গেস করছে। কেন গেস করছে? দেখো তখনকার সময় আসলে পরিস্থিতিটা কেমন ছিল, এই লাইনগুলো এটা তুলে ধরে। তাহলে নিচের ফ্ল্যাটে যে থাকে তার শ্বশুর কেন সর্দার গোছের রাজাকার, এটা নুরুল হুদার কাছে কেন মনে হয়েছে? দেখো এই কারণে মনে হয়েছে, সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর মানে হচ্ছে এই যে ফ্রিজ যেটাকে আমরা বলি, টেপ রেকর্ডার মানে হচ্ছে এরকম রেডিও স্টাইল আর কি, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। অর্থাৎ এগুলো মেয়ের বাড়িতে 2 দিন পর পরে চালান পাঠায়। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, বলতো রাজাকার কেন এগুলো চালান মেয়ের বাড়িতে পাঠাইলে রাজাকার হওয়ার সাথে সম্পর্ক কি? বলতে পারবা? গেস করো তো, এটা গভীর সম্পর্ক আছে। সেই গভীর সম্পর্কটা হচ্ছে যে যারা রাজাকার ছিল তখন তারা ওই পাকিস্তানি পাক বাহিনীদেরকে দেখাই দিত, মিলিটারিদেরকে দেখাই দিত, বাড়িঘর দেখাই দিত। বাড়িঘর দেখাই দিলে পাক বাহিনীরা গিয়ে তাদের বাড়িঘর একদম লুটে পুটে তাদের মানুষ মারতো,
অত্যাচার নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিত, ধরে নিয়ে আসতো। তাদের ঘরের যে আসবাবপত্র ছিল ওই আসবাবপত্রগুলো তখন রাজাকাররা কুড়িয়ে নিয়ে আসতো। তো এত আসবাবপত্র রাজাকার কি করবে, তো মেয়ের জামাইয়ের বাড়িতে পাঠাইতো। এবার বুঝতে পারছো ব্যাপারটা? বুঝছো? সারা জীবন তো পড়েই গেছো। এগুলো বুঝে বুঝেই তো পড়তে হবে। আচ্ছা, এরপর দেখি তো ফিট করে কিনা। এবার আসমা এবার রেইনকোটটা নিয়ে আসলো, এনে বললো যে দেখি ফিট করে কিনা। আসমা এগিয়ে আসে, তার গায়ে রেইনকোট ছড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, মানে জামাইরে দেখো কিভাবে পিন্স মারতেছে, তুমি তো খাটো বাইটটা, আমার ভাই তো অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টু দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? অর্থাৎ ভাইকে নিয়ে যে এরকম মানে বাড়াবাড়ি করতেছে, এটা কি ঠিক হইতেছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। হ্যাঁ, বলছে তুমি তো খাটো মানুষ, তোমার একদম গোড়ালি। এখান থেকে আমরা জানি নুরুল হুদা বেটে খাটো ছিল, এবং এটা গল্পে উল্লেখ আছে। পায়ে বৃষ্টি লাগবে না। এবার দেখো কিভাবে পিঞ্চটা মারতেছে, বলছে তুমি তো খাটো, তো তোমার পায়েও বৃষ্টি লাগবে না, যাক ভালোই হয়েছে খাটোই। এখানেই আসমার শেষ না, রেইনকোটের সঙ্গে টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথার। ওটা রেইনকোটের সাথে একটা টুপি থাকে, ওই টুপিও তার মাথায় লাগিয়ে দেয় আসমা, বুঝছো? আচ্ছা, এরপর আসো, এইবার দেখো যখন যখন মিন্টুর রেইনকোট যখন পড়ছে, তখন আসলে কি ঘটনাটা ঘটলো। তো কেন দেখো, তখন আব্বু ছোট মামা হয়েছে, 2.5 বছরের মেয়ে, সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠে। মাইয়া তার যে 2.5 বছরের মেয়ে আছে, মেয়ে বলছে আল্লাহ, আব্বু ছোট মামা হয়েছে। এখন বাপে মনে করছে যে ওর ছোট মামা মানে মিন্টু ঘরে চলে আসছে। মিন্টু আসা মানে তো বিপদ, মিন্টু মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা ঘরের ভিতরে আসা মানে পিছন পিছন মিলিটারি ঢুকছে। এবার দেখো সে চমকে উঠে, মিন্টু কি ঘরে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? বলছো ওরে, তার মানে কি মিন্টু ঘরের ভিতরে ঢুকে গেছে অস্ত্র শস্ত্র নিয়ে? তার মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি, তার মানে না, দরজা ছিটকানি খিল সব বন্ধ। এবার সে দরজার দিকে তাকায়, না সবই তো বন্ধ আছে। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এবার সে চিন্তা করতেছে, আচ্ছা এই রেইনকোট পরার কারণে যদি আমার মেয়ে যদি বলে আমি মিন্টুর মতো, তাহলে মুক্তিযোদ্ধারা যদি মিলিটারিরা যদি আমরা যদি মুক্তিযোদ্ধা মনে করে, তাহলে কি হবে? তার মধ্যে 5 বছরের ছেলে গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়। তাহলে এখান থেকে আমরা জানলাম তার মেয়ের বয়স 2.5 বছর, ছেলের বয়স 5 বছর। তো তাকে রায় দেয়, পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। এবার বড় ছেলেটা, তার যে বড় ছেলে, তার ছেলে বলে যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, ছোট মামা না, ছোট মামার মতো দেখাচ্ছে। আচ্ছা, আব্বু তাহলে মুক্তি পায়নি, তাই না? এবার পোলাই কয়, আব্বু তাহলে তুমি কি মুক্তি পাইনি? এবার দেখে এ তো ভাবনার কথা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে সে ভেবাচাকা খায়। সে খুব অবাক হয়ে যায়, না খামোখাই ভয় পাচ্ছে, বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হতে যাবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেন, শুনেন, মিলিটারি যাদের ধরে মিছে ধরে না, মিলিটারি কাউরে এমনি এমনি ধরে না। তো বৃষ্টির দিনে যে কেউ রেইনকোট পড়তেই পারে। নুরুল হুদা ভাবতে যে এটা অপরাধ কেন হবে, যে কেউ তো রেইনকোট পড়তে পারে। তা সে বাপু এসব থেকে শত হাত দূরে, মানে নুরুল হুদা ভাবতে যে আমার কেন ধরবো, আমি তো মুক্তিযোদ্ধাও না, আমি তো এগুলো থেকে অনেক দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে ধমাধম মিলিটারি মারে। অর্থাৎ আমার শালা মিলিটারি মারে, দেশে ফিরে এসে, এইটা তো আমার কিছু না, তা তো দুলাভাইয়ের দোষটা কথা। তা যদি আমার শালা যদি মুক্তিযুদ্ধ হয়, সে যদি মিলিটারি মারে, তো এটার জন্য তো দুলাভাইরে ধরে নিবে না। এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি আসলে আমাদের উপর তখন কিরকম অত্যাচার করতো। বাজার পোড়াইতো, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। সে কখনো এইসব শব্দ করেছে? সে কখনো এগুলোর কোনো প্রতিবাদ করে নাই নুরুল হুদা। কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। অর্থাৎ ছেলেরাও আসে না, অনেক টিচার এখন কলেজে আসে না, সে তো রোজ টাইমলি যায়। এবার নুরুল হুদা তো ঠিকই কলেজে যায়, তাহলে তার তো সমস্যা হওয়ার কথা না। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজে কোন কোন ছেলে ফ্রন্ট মানে হচ্ছে মুক্তিযোদ্ধা, ফ্রন্টে গেছে, কই সে এসব আলাপের মধ্যে তো কখনোই থাকে না। এবার নুরুল হুদা নিজের আত্মসমালোচনা করছে, আমার কেন ধরবো? যখন কলিগরা, টিচাররা যখন এইসব নিয়ে কথাবার্তা বলে, তখন তো আমি এসবের মধ্যে থাকি না। এসব কথা শুরু হলে আলগোছে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়, কামরা মানে রুমে, অর্থাৎ সে তো তখন প্রিন্সিপালের রুমে চলে যায়। ডক্টর আফাজ আহমেদ খ্যাস গলায়, তাহলে এখান থেকে আমরা জানলাম ডক্টর আফাজ আহমেদের গলা কেমন ছিল।
খ্যাস খ্যাস গলা ছিল। কেমন গলা? খ্যাস খ্যাস। কিছু মানুষের কণ্ঠ খ্যাস 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 করে এমন। তো তার খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের, হিন্দুস্তান মানে তো বুঝো, মানে যারা ভারতবর্ষকে আসলে ভারতকে বুঝাচ্ছে, মিসক্রিয়েন্ট বলতে মুক্তিযোদ্ধাদেরকে বুঝাচ্ছে। আশু ও অবশ্যম্ভাবী, আশু মানে হবে, ভবিষ্যৎ, অবশ্যম্ভাবী মানে যেটা হবেই হবে। আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী মানে হচ্ছে ভবিষ্যতে হবে এমন, ভবিষ্যৎবাণী শুনে। অর্থাৎ যখনই এইসব কথাবার্তা হয় তখন নুরুল হুদা আস্তে করে প্রিন্সিপালের রুমে চলে যায়। আর যখনই সে প্রিন্সিপালের রুমে চলে যায়, প্রিন্সিপালের রুমে চলে গেলে যেটা করে, প্রিন্সিপালের রুমে চলে গেলে সে কি করে, প্রিন্সিপালের রুমে চলে গেলে সে আস্তে করে ওই প্রিন্সিপালের কামরায় গিয়ে প্রিন্সিপালদের বলে যে মুক্তিযোদ্ধারা ধ্বংস হবে, ভারত ধ্বংস হবে, এইসব সে শুনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদ প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে, অর্থাৎ ওই কাছে ঘরে কেউ যায় না। কিন্তু উর্দুর যে প্রফেসর তার নাম মনে রাখবে আকবর সাজিদ, অনেকবার বোর্ডে এই কোশ্চেনটা আসছে। সে এখন প্রিন্সিপালকে খুব ভালো করে তেল দেয়। তোয়াজ করে মানে কি, ভালো করে তেল দিয়ে চলে আর কি। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, তার আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন, রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়া সে করছে না। অর্থাৎ এবার সে রিক্সার জন্য অপেক্ষা করতেছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না এক ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। এভাবে টুপির বারান্দা দিয়ে যখন পানি পড়ে তখন এভাবে সে কি করে, চেটে দেখে পানি। ঠিক পানসে স্বাদ নয়, হ্যাঁ, টুপির তেজ কি পানিতে লাগলো নাকি, তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে। এবার সে ভাবতে যে আল্লাহ আমাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে কি। এখন মিলিটারিদের তো অনেক বাহিনী, অনেক সেকশন, এখানে অনেকগুলো সেকশনের কথা বলছে। পাঞ্জাব আর্টিলারি, না বালুচি রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ, ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত, সুরত মানে চেহারা। অর্থাৎ আমাকে কার মতো দেখাচ্ছে, ঠিক আছে, বুঝছো, আমাকে কার মতো দেখাচ্ছে এটা নিয়ে এসে চিন্তিত যে আচ্ছা মিলিটারির মতো দেখাচ্ছে, তো কোন মিলিটারির মতো দেখাচ্ছে। আর রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে, হোক। বেশ হনহন করে হাঁটে, শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভিতর কি সুন্দর ওম। অর্থাৎ রেইনকোট পরলে, কেউ তোমরা রেইনকোট পরছো কিনা, রেইনকোটের ভিতর কিন্তু একটা ওম আছে। বৃষ্টির দিনে রেইনকোট পরার একটা অন্যরকম মজা আছে। মিন্টু এই রেইনকোটটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের দিকে তাকে তাকাতে হয় উত্তরে, খুব গুরুত্বপূর্ণ লাইন। যখন সে বাস স্ট্যান্ডে পৌঁছায় তখন বাসের জন্য সে উত্তর দিকে তাকায়। কোন দিকে তাকায়? উত্তর দিকে তাকায়, ঠিক আছে, উত্তর দিকে তাকায়। মিলিটারির লরির লেজটাও দেখা যাচ্ছে না। লরি বলতে মিলিটারির গাড়ি। রাস্তায় এবার মিলিটারিরও কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আবার তার বাসের তো নামগন্ধই নেই। বাসের জন্য জনপ্রাণী বলতে সে একেবারেই একলা, অর্থাৎ রাস্তায় তেমন মানুষজনই নেই। রাস্তার পাশে পান বিড়ি সিগারেট, ছোট দোকানদার ঝাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তর, অর্থাৎ সবাই উত্তর দিকে তাকিয়ে আছে কখন মিলিটারি আসে। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়া বিড়বিড় করে, কাল শুনেন নাই মিরপুর বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, অর্থাৎ 2 নৌকা ওই অস্ত্র শস্ত্র নিয়ে আইছিল। একটা জিপ উড়াই দিছে, মানে কার জিপ? মুক্তিযোদ্ধাদেরকে জিপ ছিল না, পাকিস্তানিদের মিলিটারিদের একটা জিপ উড়ে দিছে। কমপক্ষে 5টা খানসেনা বলতে পাক বাহিনী বা মিলিটারিদেরকে বোঝাচ্ছে। কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে, কি কইছে? রংপুর দিনাজপুর হাফের বেশি, হাফ মানে অর্ধেক, রংপুর এবং দিনাজপুরে অর্ধেকের বেশি জায়গা স্বাধীন, মানে এগুলো বাঙালিদের আন্ডারে চলে আসছে, আয়ত্তে চলে আসছে। এর মধ্যে চিপচিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। অর্থাৎ এইসব কথা বলতে বলতেই লাল রঙের একটা বাস অলরেডি চলে আসছে। বুঝতে পারছো? একই সাথে আমাদের ইতিহাস, আমাদের অনেক কিছু আমরা আসলে এখান থেকে জানতে পারি, বুঝছো? আচ্ছা, বাসের যাত্রী কম, অর্থাৎ যেই বাসের সে উঠলো ওই বাসে যাত্রী কম। না, কন্ট্রাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম না, সত্যি হ্যাঁ অর্ধেকের বেশি সিট খালি। দেখবা বাস ফুল লোড, কিন্তু কন্ট্রাক্টর ছিল ভাই যা সিট খালি উঠেন। কারণ কন্ট্রাক্টর তো মানুষ দেখে না রাস্তায়, ও দেখে টাকা, খালি উঠাইতে পারলেই টাকা গাড়িতে। ওইখানে এটাই বলছে যে কন্ট্রাক্টরও চিল্লাইতেছে গাড়ি খালি, উঠার পর দেখে আসলেই গাড়িটা খালি। মানে সবসময় যেমন খালি না থাকলেও বলে খালি এমন না, আজকে আসলেই খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের বিজে মাটিতে। এজন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছুই বলে না।
ঠোঁটে তার একটু হাসি বেছানো থাকে। এই নীরব এবং স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটের পানিতে সয়লাভ হয়ে গেল, কেউ কোনো টু শব্দ করছে না। সে খুব অবাক হয়ে যায়। রেইনকোট পড়লে দেখবা রেইনকোটের পানি কিন্তু আস্তে আস্তে সবসময় পড়তে থাকে। বাসের মধ্যে তার রেইনকোটের পানি পড়তেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কেউই তাকে কোনো কথা বলতেছে না। বুঝছো? কেউই তাকে কোনো কথা বলতেছে না। আমার কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কথা কি বুঝাইতে পারছি? বুঝছো? অর্থাৎ কেউ তাকে কোনো রকম কোনো কথা বলতেছে না। এই জন্য সে কিছুটা কনফিউজড যে আমাকে তো অনেকে অনেক কথা বলার কথা। তার পোশাক কি সবাইকে গাবড়ে দিল নাকি? এবার সে চিন্তা করছে, আচ্ছা তাহলে আমার এই পোশাক হয়তো আমাকে মুক্তিযোদ্ধার মতো মনে হচ্ছে, এই জন্য আমাকে হয়তো ঘাবড়ে দিছে। খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু এই আসনটি সে নির্বাচন করতে পারছে না। দেখবে বাসে যখন অনেক সিট ফাঁকা থাকে তখন কোন জায়গাতে বসবো, আর সিট যখন ফাঁকা থাকে না তখন খালি করতে একটু জায়গা একটু পাইলেই হইব। কিন্তু সিট যখন অনেক থাকে তখন কিন্তু কনফিউশন তৈরি হয়, আচ্ছা এই সিটে বসবো না এই সিটে বসবো, এই সিটে বসবো না এই সিটে বসবো। এইটা চলতে চলতে একবার এই সিট দেখে পছন্দ হয় বলে ফের ওই সিটে যায়। এমন সময় পিছন থেকে দুইজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে, রাখো রাখো বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে যায় চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে হ্যাঁ এরা পালালো ঠিক তাকে দেখে। অর্থাৎ বাসের মধ্যে কিছু লোক তাকে দেখে পালাই গেছে। কেন পালাইছে? কারণ তারা নুরুল হুদার ওই রেইনকোট দেখে তারা বুঝে ফেলছে যে নুরুল হুদা মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযোদ্ধাদেরকে তখন চোর ছপ্পর সবাই ব্যাপক ভয় পাইতো। বুঝছো? লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেট মার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেট মার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো, সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। যেটা সর্দার টাইপের ওটা নুরুল হুদাকে দিকে তাকাইছে, ভীষণ ভয় পাইছে নুরুল হুদাকে দেখে, বুঝতে পারছে। তখন মুক্তিযোদ্ধাদেরকে এইরকম চোর বাটপার যারা ছিল এরাও ভয় পাইতো। রাজাকারদের কথা তো বাদই দিলাম, বুঝতে পারছো? ওকে, তো এই ছিল আমাদের আজকের গল্পের প্রথম পার্ট। কেমন লাগছে তোমাদেরকে, তোমাদের কাছে একটু জানাও। আর আমি দেখো তোমাদেরকে আবার বলি, দেখো এই যে এইচএসসি পরীক্ষার আগে এত 50,000 52,000 স্টুডেন্ট ক্লাস করে, তো তারা যদি একটা ক্লাস করে যদি এত নাম্বার তুলতে পারে, একটা ক্লাস করে তারা যদি 80 নাম্বার আমি যদি তাদেরকে ব্যবস্থা করে দিতে পারি, বা কিছুটা যদি গোছাই দিতে পারি, কতটুকু পারি জানি না, কিছুটা যদি গোছাই দিতে পারে, তো তাহলে তোমাদের হাতে তো হিউজ টাইম আছে। তো তোমরা এখন থেকেই পড়ো না। দেখো ধরো কেউ কোনো স্টুডেন্ট আমার পরীক্ষার আগের রাত ক্লাস করে, আমি ধরলাম যে সে 80 নাম্বার পাইলো, ধরো সে 80 নাম্বার পাইলো, তো তুমি যদি শুরু থেকে যদি আমার কাছে পড়ো তাহলে ডেফিনেটলি তুমি 95 নাম্বার 95 প্লাস পাবা। তাহলে তুমি কিন্তু এখানে একটু এফোর্ট দিলে 15 নাম্বার বেশি পাচ্ছ। 80 নাম্বার না পড়ে পাওয়া যাবে না, এক ক্লাসে পাবা, এটা আমি বলছি না, বোঝার জন্য বলছি। তো 15 নাম্বার তোমার যদি প্রথম পত্রে বেশি পাও, 15 নাম্বার তোমার যদি সেকেন্ড পেপারে বেশি পাও, 30 নাম্বার, 30 নাম্বার পাওয়া মানে বুঝো ওই চলে যাবা তুমি। তো পড়তে হবে। আর বাংলা বাজ কোর্সে তোমাদের রিভিউ আমি সবসময় নিই, যে কোনো জায়গাতে যে কোনো প্রবলেম বললে আমি সলভ করে দিই। আমাদের কোর্সটা আসলে অন্য লেভেলে, কিন্তু আমার বাংলা বাজ কোর্সে আসলে আমরা যেরকম সার্ভিস দিই, আমরা আসলে আমাদের স্টুডেন্ট সংখ্যা এর থেকে তুলনামূলক কম। এটা আমার কাছে মনে হয়, তোমরা জানি না তোমরা এটাকে কিভাবে বিবেচনা করো। আমাদের এখানে আমাদের কোর্সে আমরা যেই সার্ভিস গুলো দিই, যেই ফিচার্স গুলো আছে, এগুলো অন্য কোথাও পাবা না, পাবাই না। সেই তুলনায় আমাদের স্টুডেন্ট কম না? বেশি তো তোমাদেরকে করতে হবে, দায়িত্ব তো তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে বলতে হবে। তোমরা না বললে কিভাবে হবে? তোমাদের জন্য এত পরিশ্রম, এত আয়োজন, তোমরাই যদি না বলো তাহলে কি করবো বলো? তোমরাই যদি না বলো তাহলে স্টুডেন্ট আসবে কোথা থেকে, জানবে কোথা থেকে? এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট যে তোমরা বলবো অবশ্যই আমার কথা, আমাদের কোর্সের কথা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করবো এবং আমরা বিগত সালের বোর্ডের যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।